আজ তুমি ঘুমের ঘোরে আমার মায়ের খাওয়ার ভয়ে অনিচ্ছায় এত সকালে স্নান করলে। খুব তাড়াতাড়ি তোমার জীবনে সেদিন আসবে যেদিন তুমি ইচ্ছাকৃতভাবে গৃহবধূ সাজে সাজবে। তুমিও আমার ঘরের ঘরণী হবে। কথাগুলো আনমনে ভেবে মিষ্টি করে হাসলো মুকুল। সীমার সাজগোজ শেষ হলে মুখ ফুলিয়ে টুলের ওপরই বসে রইল। সীমাকে বসে থাকতে দেখে মুকুল বলল, এভাবে বসে না থেকে উঠে নিজের সব জিনিসগুলো গুছিয়ে নাও। তারপর টেবিলে শুকনো খাবার রাখা আছে, সেগুলো খেয়ে নাও। আমাদের বাড়ি যেতে হবে তো। আমি কোথাও যাব না। আমি বাড়িতে যাব, আমার ড্যাডির কাছে যাব। তোকে আমি পুলিশে দিব, খুন করব তোকে আমি। চুপ, একদম চুপ, নইলে এমন মার দেব না যে নিজের নামটাও ভুলে যাবে। প্রস্তুত হয়ে নাও, সামনে তোমাকে নতুন জীবন পার করতে হবে, যে জীবন তোমার জন্য মোটেও ভালো হবে না। মুকুলের ধমক খেয়ে চুপসে গেল সীমা, কারণ মুকুলের হাতে থাকা লাঠিটা দেখে ভয়ে বারবার ঢোক গিলছে সীমা। সীমা আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে টেবিলে রাখা খাবারের প্যাকেটটা খুলল। প্যাকেটের মাঝে রুটি আর আলুর দম দেখে নাক ছিটকে বলে উঠল সীমা, এ মা, ছি! এগুলো কি খাবার? আমি এসব খাবো না। আমি বিরিয়ানি বা পিৎজা খাবো। এমন ছোট লোকের খাবার আমার বাড়ির দারোয়ানও খায় না। চুপ! আর একটা বাজে কথা বলবে তো তোমায় না খেয়ে থাকতে হবে সারাদিন। পৃথিবীতে কত শত মানুষ আছে যারা এক টুকরো রুটির জন্য সব সময় চেয়ে থাকে, হাহাকার করে, কিন্তু তাদের কপালে সেটাও জোটে না। ভালোই ভালোই এগুলো খেয়ে নাও, নইলে সারাদিন না খাইয়ে রাখবো। মুকুলের কথা শুনে সীমা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি না খেয়েই থাকবো, তবু এই ছোট লোকদের খাবারগুলো আমি খাবো না। সীমার কথা শুনে মুকুলের রাগ হলেও নিজেকে শান্ত হয়ে বাঁকা হেসে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে মাই ডিয়ার ওয়াইফ। তাহলে তুমি রেডি হয়ে নাও, ততক্ষণ আমি খাবারটা খেয়ে নিই। কথাটা বলেই সীমাকে পাশ কাটিয়ে রুটি আর আলুর দমগুলো নিয়ে খেতে শুরু করলো মুকুল। সীমা মুকুলের দিকে তাকিয়ে নাক ছিটকিয়ে মনে মনে বলল, ছোট লোক একটা। তারপর সেখান থেকে সরে অন্যদিকে ঘুরে বসলো। মুকুল সেদিকে খেয়াল না দিয়ে নিজের মতো করে খেতে বসলো। খাওয়া শেষ করে বড় একটা ঢেকুর তুলল মুকুল। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এই রে, দেখতে দেখতে 9টা বেজে গেছে। গ্রামে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে যাবে। কথাটা বলেই ব্যাগের কাছে এগিয়ে গেল মুকুল। তারপর ব্যাগ থেকে একটা কালো তাঁতের শাড়ি বের করে সীমার সামনে এনে বলল, এই নাও সীমা, তাড়াতাড়ি এটা পরে নাও। আমাদের এক্ষুনি গ্রামের উদ্দেশ্যে রওনা হতে হবে। মুকুলের কথা শুনে 2 আঙ্গুল দিয়ে শাড়িটা ধরে সীমা নাক মুখ কুঁচকে বলল, কি এটা? কি এটা মানে কি সীমা? এই শাড়িগুলোই পরতে হবে বাইরে গেলে। হোয়াট আর ইউ ক্রেজি মুকুল? আমি এই সীমা কিনা এই তাঁতের শাড়িগুলো পরবো? অসম্ভব মুকুল, আমি এটা কিছুতেই পড়তে পারবো না। কিন্তু পড়তে তো তোমাকে হবেই সীমা। আর এটা শুধু আজ নয়, বরং সব সময় পড়তে হবে তোমায়। কারণ আমি চাই না আমার একমাত্র আদরের বউ আধুনিক জামা কাপড় পরবে। তাই বেশি কথা না বলে দ্রুত এটা পরে রেডি হয়ে নাও, আমাদের দেরি হয়ে যাচ্ছে। কিছুতেই না, আমি মরে গেলেও এই শাড়ি পরবো না। কিছুতেই না, কিছুতেই না। এতটুকু বলেই দূরে শাড়িটা ছুঁড়ে ফেললো সীমা। সাথে সাথেই সীমার গালে থাপ্পড় বসিয়ে দিল মুকুল। মুকুলের থাপ্পড় খেয়ে বিছানায় মুখ থুবড়ে পড়ল সীমা। তখনই সীমার হাত ধরে টেনে তুলে মুকুল বলল, ভালো করে কথা বললে তো গায়ে লাগে না, তাই না? তোর সাহস কি করে হয় শাড়ি ছুঁড়ে ফেলার? তুই জানিস না শাড়ি নারীদের ভূষণ? আর তুই কিনা সেই শাড়ির মতো বস্ত্রকে ছুঁড়ে ফেলছিস। আজকের পর আর কখনো শাড়ির সাথে অবমাননা করলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। পর বলছি, এটা জলদি করে পরে নে। মুকুলের হাতের থাপ্পড় খেয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো সীমা। তারপর আর কোনো উপায় না পেয়ে শাড়িটা পরে নিল সীমা। আর মনে মনে বুদ্ধি পাকালো, একবার শুধু এই বাড়ি থেকে বের হয়ে নেই, তারপর তোকে কি করে শায়েস্তা করতে হয় আমি দেখে নেব মুকুল। তোকে যদি আমি গণপিটুনি খাইয়ে মারতে না পারি, তাহলে আমার নামও সীমা নয়। মনে মনে কথাগুলো ভাবতেই মুকুল সীমার দিকে তাকিয়ে বলে উঠল, তোমার সে আশায় বালি মাই সুইট হার্ট।
তুমি ভুল করেও ভেবো না যে এই বাড়ি থেকে বেরিয়ে তুমি কোনো সিন ক্রিয়েট করবে। তাহলে তোমার জন্য ব্যাপারটা একটুও ভালো হবে না। কারণ তুমি এখন যে ড্রেসটা পরে আছো, পেটিকোটের উপরে সেই ব্লাউজের ভিতরে 3টি তেলেপোকা আর 7টি টিকটিকি ভরে রাখা আছে। তুমি যদি রাস্তায় একটুও বাড়াবাড়ির চেষ্টা করো তাহলে আমি এই ছোট্ট রিমোটটি টিপে দিব, আর সেগুলো ভেতর থেকে বেরিয়ে তোমার সারা শরীরে দৌড়ে বেড়াবে। মুকুলের কথা শুনে ভয়ে জোরে একটা চিল্লানি দিল সীমা। সীমার চিল্লানি থামানোর জন্য মুকুল হঠাৎ করে সীমার ঠোঁটে ঠোঁট বসালো। তারপর সীমা কিছুক্ষণ করে শান্ত হলে সীমাকে ছেড়ে দিয়ে বাঁকা হেসে বলল, আগে বললেই তো হতো যে তুমি এখন বরের আদর খেতে চাও। শুধু শুধু এত চিল্লানোর কি দরকার ছিল? মুকুলের কথা শুনে সীমার শরীর যেন রাগে দুঃখে জ্বলে যাচ্ছে। সীমা বুঝতে পেরেছে মুকুলের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই সীমা আর কিছু না বলে রাগে সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে মুকুলের সাথে রওনা হলো। বাড়ি থেকে বের হতেই বাসার সামনে একটা ট্যাক্সি দাঁড়ানো দেখতে পেল সীমা। মুকুল সীমার হাত ধরে নিয়ে গিয়ে ট্যাক্সিতে বসিয়ে দিল, আর সীমার পাশে নিজেও বসলো। ট্যাক্সি চালক মুকুলের দিকে তাকিয়ে বলল, কি রে মুকুল, বৌদির মুখটা একটু দেখতে দিবি না? এভাবে ঘোমটা দিয়ে নিয়ে যাচ্ছিস যে, নিজের বন্ধুর কাছেও বউকে লুকাবি? লোকটির কথা শুনে মুকুল সীমার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি করব বল, আমার বউটা না অনেক লজ্জাবতী, তাই স্বামী ছাড়া নিজের ঘোমটাটা আর কাউকে কাছে তুলতে চায় না। তুই চল তো, দেরি হয়ে যাচ্ছে। মুকুলের কথা শুনে রাগে ফোঁস করতে করতে সীমা কিছু বলবে, আর তখনই মুকুল হাতে রিমোটটি সীমাকে দেখালো। সাথে সাথে ভয়ে চুপসে গেল সীমা, আর চুপচাপ স্থির হয়ে বসে রইল। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর গ্রামে এসে পৌঁছলো মুকুল সীমাকে নিয়ে। ট্যাক্সি থেকে নেমে ট্যাক্সি চালককে চলে যেতে বলল মুকুল। তারপর সীমার হাত ধরে নিয়ে হাঁটতে শুরু করলো। সীমার যেন নিজেকে বন্দি পাখি মনে হচ্ছে। ভয়ে কিছু বলতেও পারছে না, কারণ মুকুল বারবার সীমাকে ওই রিমোট টিপার হুমকি দিচ্ছে। এদিকে গরমে ঘেমে একাকার অবস্থা সীমার। একটুখানি পথ হেঁটেই ধপ করে নিচে বসে পড়ল সীমা। তারপর কাঁদো কাঁদো গলায় বলল, আমি আর হাঁটতে পারবো না, আমার পা ব্যথা করছে, ও মা গো। সীমাকে বসতে দেখে মুকুল হাঁটু ভেঙে বসে নরম গলায় বলল, সরি সোনা, খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু কি করবো বলো, এটা তো গ্রাম, এখানে তো তোমায় আমি কোলেও নিতে পারবো না, লোকে খারাপ বলবে। তাই আর একটু কষ্ট করে হাঁটো, আমরা প্রায় এসে গেছি। মুকুলের কথা গায়ে কাটার মতো বিঁধছে সীমার, কিন্তু ভয়ে কিছুই বলতে পারছে না। এদিকে দুপুরও গড়িয়ে যাচ্ছে, প্রচন্ড রোদ উঠেছে। মুকুল সীমার হাত ধরে আবারও হাঁটতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে একটি নিরিবিলি জায়গায় একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছালো ওরা। বাড়িটির আশেপাশে কোনো বাড়ি নেই, আছে বেশ দূরে দূরে। উঠানের এক পাশে বড় বড় দুটি ছাউনিওয়ালা খাঁচা, উঠানের আরেক পাশে অনেকগুলো ফুল ও পাতাবাহার গাছ লাগানো। বাড়ির পিছনে নানা রকমের ফলমূল শাকসবজির বাগান, সাথে বড় একটা পুকুর। পুকুরে হয়তো মাছও আছে। গেটে তালা দিয়ে সীমার দিকে তাকিয়ে মুকুল নিজের হাতের রিমোটটা তুলে ধরে তাতে টিপ দিয়ে বলল, এই নাও সুইটহার্ট, আমি রিমোটটি টিপে দিয়েছি। মুকুলের বলতে দেরি, কিন্তু সীমা চিৎকার করে নিজের শাড়ি খুলে ছুটাছুটি করতে দেরি হলো না। সীমা চিৎকার করতে করতে নিজের শাড়ি খুলে ছুঁড়ে ফেলে ব্লাউজ খোলার জন্য পাগল হয়ে গেল। ওর যেন কোনো হুঁশ নেই ভয়ে। মুকুল হাসতে হাসতে গিয়ে সীমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলল, শান্ত হও সীমা, শান্ত হও। এই শাড়ি ব্লাউজের মাঝে কিছুই নেই, আমি তোমায় এমনি ভয় দেখিয়েছি, শান্ত হও। মুকুলের কথা শুনে ছোটাছুটি বন্ধ করে শরীরে সব শক্তি দিয়ে মুকুলকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল সীমা। তারপর দাঁত কিরমির করে কাঁদতে কাঁদতে বলল, মুকুল, তুই কাল থেকে যে অন্যায়গুলো করে চলছিস তার শাস্তি তুই পাবি। আমি তোকে ছাড়বো না। আর একটু হলে সত্যি আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম। তুই কেন করলি আমার সাথে এমন? আমি ট্যাগের কাছে যাব, থাকবো না তোর সাথে এক মুহূর্ত না। সীমার কথা শুনে মুকুল শান্ত গলায় বলল, সরি সুইটহার্ট, তুমি তো আমার কাছ থেকে আর কোথাও যেতে পারবে না। তোমার ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, তোমাকে আমার কাছে এখানেই থাকতে হবে।
আর আমি যা বলবো সে মতোই চলতে হবে, কারণ তোমার পালানোর সব রাস্তা আমি বন্ধ করে রেখেছি। মুকুলের কথা শুনে রাগে ফোঁস করতে 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 লাগলো সীমা। মুকুল সেদিকে পাত্তা না দিয়ে বারান্দায় রাখা চেয়ারে গিয়ে পায়ের ওপর পা তুলে বসে বলল, সাপের মতো ফোঁস করা হয়ে গিয়ে থাকলে রুমে যাও, তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় পাল্টে নাও। যাব না আমি রুমে, ফ্রেশও হব না। ছোট লোকের বাচ্চা, ছোট লোক, তোকে আমি দেখে নেব। একবার শুধু তোর কাছ থেকে রক্ষা পেয়ে নি, তারপর বুঝে নিবি এই সীমা কি জিনিস। সীমার মুখে ছোট লোকের বাচ্চা কথাটা শুনে মাথায় রক্ত উঠে গেল মুকুলের। মুকুল চেয়ার ছেড়ে দৌড়ে এসে সীমার চুলের মুঠি ধরে বলল, আজকে একবার শুনলাম তোর মুখে এই ভাষা, দ্বিতীয়বার এই ধরনের ভাষা শুনলে তোর জিভ ধরে টেনে ছিঁড়ে ফেলবো আমি। ভুলে যাস না আমার বাবা তোর শ্বশুর হয়। কথাটা মনে রাখবি তো ভালো, নইলে তুই ভাবতেও পারবি না তোর আমি কি হাল করব। আর একটা কথা কান খুলে শুনে রাখ সীমা, এই বাড়িতে তোকে আমি যদি খুন করে ফেলে রাখি কেউ জানবেও না। তাই আমি যেভাবে বলবো সেভাবে চলবি, নইলে তোর জন্য মোটেও ভালো হবে না। কথাগুলো বলে সীমাকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল মুকুল। সীমা বুঝতে পারল মুকুলের কথা শোনা ছাড়া ওর আর কোনো উপায় নেই। তাই বাধ্য হয়ে নাক ফুলিয়ে চলে গেল। ঘরে গিয়ে সারা রুমটার চোখ বুলালো সীমা। রুমটা সুন্দর করে সাজানো, গোছানো ও পরিপাটি, কিন্তু তবুও সীমার পছন্দ হলো না। কারণ সীমা তো রাজপ্রাসাদের থেকে অভ্যাস এমন টিনের ঘরে নয়। একটু পর রুম থেকে বেরিয়ে মুকুলের সামনে এসে রাগী গলায় সীমা বলল, আমি স্নান করব। স্নান করবে, ভালো কথা, তো তোমায় ধরে রেখেছে কি শুনি? সামনেই তো ওয়াশরুম আছে, স্নান করো গিয়ে। আমাকে বলার কি আছে? স্নান করে পরবো কি আমি? আমার ড্রেস কোথায়? ও, তাই বলো, আমি তো অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা চলো আমার সাথে। কথাটা বলেই সীমার হাত ধরে রুমে গেল মুকুল। তারপর আলমারি খুলে সীমাকে বলল, এখানে তোমার জন্য অনেক জামা কাপড় ও শাড়ি রাখা আছে, যেটা খুশি পরতে পারো। ইস, এগুলো জামা কাপড় হলো? সবগুলো তো কেমন ঢিলে ঢোলা ছোট লোকদের পোশাক। আমি জিন্স আর টপ পরবো। একবার কি বললে তোমার কথা গায়ে লাগে না সীমা? নাকি তুমি কানে কম শোনো? তোমায় আমি কাল রাতেই বলেছি না, যে তোমার আর ওইসব জামা কাপড় পরা চলবে না। তোমাকে এগুলোই পরতে হবে এখন থেকে। তা না হলে কিছু না পরেই থাকো, আমার কোনো সমস্যা নেই। কথাটা বলে বাঁকা হাসল মুকুল। মুকুলের কথা শুনে সীমা নাক ছিটকিয়ে মুকুলের দিকে তাকিয়ে কয়েকটা জামা কাপড় আর তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমটা অনেক সুন্দর, একদম শহরের মতো ভিতরটা। খুব সুন্দর টাইলস করা। ওয়াশরুমের ভিতরে সীমা যে যে জিনিস ব্যবহার করে সব রাখা আছে। বডিওয়াশ থেকে শুরু করে সীমার পছন্দের শ্যাম্পুও। সীমা কিছুটা অবাক হয়ে স্নান করতে শুরু করলো। এখান থেকে কি করে পালানো যায়? স্নান শেষ করে জামা কাপড় পরতে গিয়ে থমকে গেল সীমা। কারণ মুকুলের ওপর রাগ করে ভুলে জামা না এনে পেটিকোট, ব্লাউজ আর একটা খয়েরি রঙের শাড়ি নিয়ে চলে এসেছে। কি করবে ভাবতে ভাবতে সেগুলোই পরে নিল সীমা। কিন্তু আজব ব্যাপার, সবকিছু সীমার সাইজের, সীমার গায়ে একদম ফিট হয়েছে। সীমা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। মুকুল বারান্দাতেই বসেছিল। সীমা বাইরে বের হতেই বেশ কিছুক্ষণ হাঁ করে সীমার দিকে তাকিয়ে রইল মুকুল। সীমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে জোরে শব্দ করে হা হা করে হাসতে লাগলো মুকুল। কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে মুকুল বলল, তুমি এটা কি পরেছো সীমা? এটাকে শাড়ি পরা বলে নাকি কাপড় উল্টে পেঁচানো? মুকুলের কথা শুনে সীমা ঠোঁট উল্টে রাগী গলায় বলল, আমি কি কখনো এরকম সস্তা শাড়ি পরেছি নাকি? আমি এসব শাড়ি পরতে পারি না, তাই যেভাবে পেরেছি সেভাবেই পরে বাইরে বেরিয়ে এসেছি। আর সব হয়েছে আপনার জন্য। সীমার কথা শুনে আরো কিছুক্ষণ হেসে নিয়ে মুকুল সীমার কাছে এগিয়ে গিয়ে সীমাকে আচমকায় কোলে তুলে নিল। সীমা চিৎকার দিতে চাইলে মুকুল চোখ গরম করে সীমার দিকে তাকালো। ভয়ে সীমা আর কিছু বলল না। সীমাকে কোলে নিয়ে গিয়ে রুমে নামিয়ে দিল মুকুল।
তারপর সীমার দিকে তাকিয়ে নরম গলায় বলল, শাড়িটা খোলো সীমা। মুকুলের কথা শুনে বড় বড় করে মুকুলের দিকে তাকিয়ে সীমা বলল, শাড়ি খুলবো মানে? কি কি বলতে চাও তুমি? আরে বাবা, তুমি যা ভাবছো তা নয়। তুমি শাড়িটা ঠিক করে পরতে পারোনি, তাই শাড়িটা খোলো, আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি তোমায়। তোমাকে পরাতে হবে না, আমি নিজেই ঠিক করে নিব। বাই দ্য ওয়ে, তুমি শাড়ি পরাতে পারো? হুম, আমি সব পারি। এখন কথা না বাড়িয়ে শাড়িটা খোলো তো দেখি। আর ভয় নেই, আমি কিছুই দেখবো না। আর দেখলেই বাকি, আমি তো তোমার একমাত্র বর। কথাটা আস্তে করে বলল মুকুল। মুকুলের কথা শুনে সীমা ভ্রু কুঁচকে বলল, কিছু বললে? কই কিছু বলিনি তো। সীমা আর কথা না বাড়িয়ে তোয়ালে দিয়ে নিজেকে ঢেকে শাড়িটা খুলে দিল। মুকুল অনেক যত্ন সহকারে শাড়িটা পরিয়ে দিল সীমাকে। সীমা অবাক চোখে সারাক্ষণ তাকিয়ে রইল মুকুলের দিকে। শাড়ি পরানো শেষ হলে গম্ভীর গলায় মুকুল বলল, অনেক বেলা হয়ে যাচ্ছে, আমিও স্নান করে আসছি। কথাটা বলে মুকুল চলে যেতেই সীমা পুরো রুমে গেটে চাবি খুঁজতে শুরু করলো। মুকুল স্নান করছে আর অতীতের কথাগুলো নিয়ে ভাবছে। এদিকে সীমা পুরো রুম তন্ন তন্ন করে চাবি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু চাবিটা রুমে কোথাও নেই। তখনই সীমার খেয়াল হলো মুকুল তো বাইরে ছিল, তাহলে চাবিটা বাইরে আছে। কথাটা মনে হতেই ছুটে বাইরে চলে এলো সীমা। বাইরে সব জায়গায় খুঁজতে খুঁজতে চাবি বারান্দার এক পাশে বেড়ার সাথে গোজা অবস্থায় পেল সীমা। সীমার মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। সীমা চাবিটা নিয়ে দ্রুত এগিয়ে গেল গেটের কাছে। যত তাড়াতাড়ি সম্ভব সীমাকে পালাতে হবে এখান থেকে। তারপর তালা খুলতে ব্যস্ত হয়ে পড়ল সীমা। চাবি হাতে কখন থেকে তালা খোলার চেষ্টা করে যাচ্ছে সীমা, কিন্তু বজ্জাত তালাটা কিছুতেই খুলছে না। এদিকে মুকুলেরও ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হয়ে গেছে। অনেক চেষ্টার পর সীমা বুঝতে পারল এই তালার চাবি এটা নয়। শেষে ক্লান্ত হয়ে বারান্দার চেয়ারে গিয়ে বসলো। এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর। ইস, কেন যে সকালে মুকুলের উপর জেদ করে রুটিগুলো খেলো না, এটা ভেবেই যেন আরো ক্ষুধা লেগে যাচ্ছে সীমার। সীমা পেটে হাত ধরে মুখটাকে কুঁচকে বসে আছে। কি ব্যাপার প্রিয়তমা, তালা খুলতে না পেরে খিদে লেগে গেছে বুঝি? মুকুলের কথা শুনে চমকে উঠল সীমা। দেখলো মুকুল স্নান করে মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। মুকুল একটা লুঙ্গি পরেছে শুধু, গায়ে কোনো গেঞ্জি নেই। মুকুলের উন্মুক্ত বুকের দিকে চোখ পড়তেই মাথা নিচু করে অন্যদিকে তাকালো সীমা। মুকুল সীমাকে পাশ কাটিয়ে রুমে চলে গেল। তারপর একটু পর বেরিয়ে এসে সীমার সামনে একটা প্যাকেট ধরে বলল, যারা আমার এই গল্পগুলো সবার আগে প্রথমে পড়তে দেখতে চান এবং শুনতে চান তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভুলগুলোকে ক্ষমার চোখে দেখবেন।